দেখ অর্ণব, এই যে মলটা, এটা শিলারও সব থেকে সুন্দর মল। তাই নাকি? ভেরি গুড। এখানে এত সুন্দর সুন্দর জামা কাপড় পাবি তুই, যেটা অন্য চল কোথাও ভাই, পাবি না। তাহলে নেওয়া যাক। হ্যাঁ চল। থ্যাংক ইউ। ওয়াও ইয়ার, বিউটিফুল। কি সুন্দর না মলটা? আচ্ছা একটা কাজ করি, এখানে যাই চ। ঠিক আছে ইয়ার। এই শোরুমে অনেক টি শার্ট পেয়ে যাবি, চল গিয়ে দেখি। হ্যাঁ দেখ তো এই শার্টটা কিরকম। আরে ভাই কিছু একটা নে না, তুই তো জানিস তোর আর আমার পছন্দ একই। কি বলছিস তুই? সারাক্ষণ শুধু তুই মজা করিস। দেখ ভাই, জীবন তো 4 দিনের, 2 দিন তো বেরিয়ে যায় দায়িত্ব পালন করতেই, আর বাকি 2 দিন কেটে যায় ভালো জীবন সঙ্গিনী খুঁজতে। তাহলে কেন বলছিস এসব? তুমি মহান অর্ণবজি, মহান। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি শপিং করে নে, এরপর ফ্ল্যাটে গিয়ে আমাকে প্যাকিং করতে হবে, কালকে আমার ফ্লাইট আছে ইয়ার। আবে সত্যি তো কিছু বলার নেই, আমি তোর জন্যই শপিং করছি আর তুই আমাকে সব শোনাচ্ছিস। আচ্ছা বাবা সরি, মন দিয়ে কর শপিং, ওকে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই কালারটা সুন্দর, এটাও ভালো। চল ভাই, তোর জন্য শপিং হয়ে গেছে, 5খানা শার্ট নিলাম, ঠিক আছে না? আচ্ছা অর্ণব, একটা কথা বল, তুই তো নেক্সট মাসে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, হ্যাঁ। আর ওটাও শুধু 15 দিনের জন্য, কিন্তু হঠাৎ করে পুরোপুরি ইন্ডিয়া যাওয়ার প্ল্যান কি করে করলি? সত্যি কথা বলবো, সেলোরাতে প্রচুর ব্যবসা করলাম, কিন্তু এখন বাড়ির লোকেদের বড্ড মনে পড়ছে রে, তাই এখানকার সব ব্যবসা বন্ধ, আমি তো চললাম ইন্ডিয়া। শোন, সব ঠিক আছে তো? হ্যাঁ ভাই, ওরকম কিচ্ছু নয়। আচ্ছা এবার তাড়াতাড়ি পেমেন্টটা করে দে। আচ্ছা তাহলে পেমেন্ট তো আমিই করব। বল আমাদের মধ্যে বড় কে? আমি। তাহলে কে করবে পেমেন্ট? আরে সে তো ঠিক আছে, আরে কিন্তু কর না ভাই, তাড়াতাড়ি জলদি চল। আচ্ছা বাবা ঠিক আছে, তুইও কি মনে রাখবি কোন বড় লোকের সাথে তোর পালা পড়েছিল? I'm sorry. ইউর ফাইন না? Yeah. এক্সকিউজ মি, উই হ্যাভ টেকেন দিস শার্ট, কুড ইউ মেক দ্য বিল প্লিজ? Oh my God. আপনার তো রক্ত বেরোচ্ছে। অর্ণব, 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 এটা কি করে হলো? এখানকার পুলিশের কথা অনুযায়ী অর্ণবের কেস তো এখনো সলভ হয়নি, তাহলে এটা ইন্ডিয়ান পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে না কেন? আপনি আপনি কি ইন্ডিয়ান? আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি অর্ণবের বাড়ির লোকরা অর্ণবের লাশ দেখতে চাইছে, তারপরে ওনারা ডিসাইড করবে যে তদন্ত আগে বাড়াবে কিনা। আমি বুঝতে পারছি যে একটা জোয়ান ছেলের চলে যাওয়ার কষ্ট কতটা হতে পারে। আমরা সব ফর্মালিটিস পূরণ করে দিয়েছি। থ্যাংক ইউ। আপনি কি ওকে একাই নিয়ে যাবেন? হ্যাঁ, আমি অর্ণবের লাশ নিয়ে একাই ইন্ডিয়া যাব। হ্যালো, সিকিউরিটির পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। ফ্লাইট এখান থেকে 3টের সময় রওনা দেবে আর 6টার সময় ওখানে পৌঁছে যাবে। এরপর কি করতে হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিস আর নিয়মকানুন সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি। আঙ্কেল, আমি এই সমস্ত রাস্তা সম্বন্ধে অতটা জানি না, তাই আমি বলতে পারছি না যে কতক্ষণ লাগবে। হ্যাঁ 1 মিনিট। দাদা, এই জেমনগর কলোনি পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? কম করে 1 ঘন্টা লাগবে স্যার। হ্যাঁ আঙ্কেল, ওই 1 ঘন্টার মতন লাগবে। নামাও। হায় ভগবান, কিভাবে হলো এসব? তুমি নিজেকে সামলাও বাবা, কিভাবে সামলাবো? তুমি ভেতরে চলো প্লিজ। আমার ছেলে আমার কাছ থেকে কেড়ে নিল।
কিরকম বন্ধু তুমি? ও তোমার সামনে মারা যাচ্ছিল আর তুমি ওকে বাঁচাতে পারলে না। আঙ্কেল, আমি কি করব বলুন তো? খুলুন। মুখটা খুলে দে। এটা কার লাশ? এটা তো অর্ণবের লাশ নয়। কে এই লোকটা? কোথায় গেল অর্ণব? আমি কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? কি বলছো তুমি? শুরু থেকেই তুমি অর্ণবের সাথে ছিলে। আমার ছেলে কোথায়? হ্যাঁ আঙ্কেল, আমি ওর সাথেই ছিলাম, কিন্তু বুঝতে পারছি না কি হয়েছে। মিথ্যে বলছেন আপনি। কোথায় আছে অর্ণবের লাশ? কিন্তু আমি সত্যি জানি না এই লাশটা কার আর কি করে চলে আসলো এই কফিনে। বাবা। মিস্টার বংশী, সিলারো থেকে মুম্বাই পর্যন্ত অর্ণবের লাশের সঙ্গে তুমিই ছিলে, আর তুমি জানো না কফিন থেকে অর্ণবের লাশ কখন গায়েব হয়ে গিয়ে এই লোকটির লাশ চলে এলো? স্যার আমার কথার বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ইন্সপেক্টর, এর কথায় একদম বিশ্বাস করবেন না। এই আমার ছেলের লাশটাকে গায়েব করেছে। সবকিছু এই ছেলেটারই কারসাজি। না আঙ্কেল, আমি কিছু করিনি। আমি নিজেই অবাক হয়ে গেছি সবকিছু দেখে। আমি তোমাকে বলেছিলাম তো যে আমরা নিজেরাই ওখানে গিয়ে অর্ণবের লাশটাকে নিয়ে আসি, কিন্তু তোমার এর ওপর ভরসা ছিল। দেখলে তো বিশ্বাস করার নমুনাটা। স্যার, অর্ণবেকে নিজের সব থেকে ভালো বন্ধু মনে করতো। আর এ সত্যিটা কি বংশী? স্যার সত্যি এটাই যে আমি কিচ্ছু জানি না। তোমার সামনে অর্ণবের লাশ কফিনের মধ্যে রাখা হয়েছে, তোমার সামনে সেটা প্লেনে চড়ানো হয়েছে, তুমি ওর লাশটা নিয়ে এখানে এসেছো, আর তুমি নিজে জানো না? স্যার আমি মানছি যে অর্ণবের লাশটা আমার সামনেই কফিনে রাখা হয়েছিল, আমার সামনেই কফিনের সিল লাগানো হয়েছিল, আর আমার এখানে আসার পরেই কফিনের সিল ভাঙা হয়েছে, আমি মানছি। কিন্তু যখন কফিনটা খোলা হলো তখন সেখানে অর্ণবের লাশ ছিল না, ওর জায়গায় কোনো অজানা লোকের লাশ পাওয়া গেল এখানে কিভাবে? স্যার আমার জবাব ওটাই থাকবে, আমি কিছু জানি না। আর এই লোকটাকে? না স্যার, আমি এই মানুষটাকে প্রথমবার দেখছি, আর এ কিভাবে মরলো আর এই কফিনের ভিতরে কিভাবে এলো সেটা আমি জানি না। অভিজিৎ, হ্যাঁ স্যার। এই লোকটি মারা গেছে 24 ঘন্টাও হয়নি। আর এর ঘাড়টা একদিকে মোড়ানো রয়েছে, মনে হয় এর মৃত্যু ঘাড় মটকানোর জন্য হয়েছে। বাকি ব্যাপারটা কি আছে সেটা তো ফরেন্সিক ল্যাবে গেলেই জানা যাবে। আর স্যার, এনভেলপে যে পেপারগুলো ছিল আমি ভালো করে চেক করেছি, সবকিছু ঠিকঠাক আছে। তার মানে এটাই সেই কফিন যার মধ্যে অর্ণবের লাশ রাখা হয়েছিল? হ্যাঁ স্যার। কফিনটা এখানে, কিন্তু লাশ কোথায় গেল? বংশীকে বিউরোতে নিয়ে চলো তো, ওখানকার হাওয়া খাওয়াই ওকে। দেখো বংশী, শিলারও পুলিশের রিপোর্ট বলছে যে যখন অর্ণবের ওই মলে মৃত্যু হয়েছে তখন তুমি ওর সঙ্গে ছিলে। এই কথাটা সত্যি স্যার, এমনকি অর্ণবের লাশ এখানে আনার সমস্ত ফর্মালিটিস আমিই করেছি, আর সমস্ত পেপারে সাইন আমারই করা। আর তারপরেও তুমি বলছো যে এই লাশটা কিভাবে গায়েব হলো তুমি জানো না, আর তারপরেও তুমি বলছো যে আমি তোমাকে বিশ্বাস করব। কিন্তু স্যার সত্যি এটাই, আর আমি এটাই বুঝতে পারছি না যে অর্ণবের লাশ কেন কেউ গায়েব করবে। বুঝতে তো তুই সবকিছুই পারছিস, কিন্তু সাধু সেজে তুই আমাদের বোকা বানানোর চেষ্টা করছিস। না স্যার, আর আমি যদি আপনাদেরকে মিথ্যেই বলতাম তাহলে ওই অ্যাম্বুলেন্সের নাম্বার আর ওই ড্রাইভারের নাম্বার কেন দিতাম? কেননা সেটা তুমি জানতে, কারণ ওই ড্রাইভার অ্যাম্বুলেন্সের সাথে উধাও হয়ে গেছে, হয়তো ও তোমার সাথে জড়িত। কিসের শত্রুতা ছিল তোমার অর্ণবের সঙ্গে? ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না স্যার, ও আমার খুব ভালো বন্ধু ছিল। খুব ভালো বন্ধু ছিল তোমার? হ্যাঁ স্যার, খুব ভালো বন্ধু ছিল আমার। স্যার অর্ণবের মৃত্যু আমার কাছে সত্যি বড় একটা আঘাত, আর কি করে এত কিছু হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না স্যার। কিছুই তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, তাহলে শুরু থেকেই শুরু করি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে বলো কি হয়েছিল যখন তোমরা ওই মলে গিয়েছিলে? ঠিক আছে স্যার, এক সপ্তাহ পরে অর্ণব ইন্ডিয়াতে ফেরত আসছিল, এই জন্য ওর কিছু শার্টের শপিং করার ছিল। শপিং করার পর যখন আমরা বিলিং কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই একটা মহিলা ওর সাথে ধাক্কা লাগলো। ওর কিছুক্ষণ পরে যখন আমরা বিলিং কাউন্টারে পৌঁছলাম তখন অর্ণবের বুকের থেকে রক্ত বেরোচ্ছিল, আর স্যার তারপরে ও মারা গেল স্যার। বিলিং কাউন্টারের দিকে যখন তোমরা এগোচ্ছিল তখন একটি মহিলা ওকে ধাক্কা মারে, আর তারপরে ওর বুক থেকে রক্ত বেরোয়,
আর অর্ণবের মৃত্যু হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, এই মহিলা একা ছিলেন? মহিলাটা একা ছিল না, ওর সঙ্গে একটা বাচ্চাও ছিল। মহিলার সঙ্গে একটা বাচ্চা ছিল, তার মানে নিশ্চয়ই এই মহিলা জেনে শুনে অর্ণবকে ধাক্কা মারে, আর ধাক্কা মারার সময় ওর শরীরে কিছু একটা ফুটিয়ে দেয়। কিছু একটা ফুটিয়ে দিয়েছিল, যার কারণে অর্ণবের বুক থেকে রক্ত ঝরতে শুরু করে আর অর্ণব মারা যায়। কিন্তু স্যার, যে মহিলা নিজের সাথে একটা বাচ্চাকে নিয়ে এসেছিল, সে এরকম কাজ করতে যাবে কেন? কারণ ফেডরিক, ওই বাচ্চাটা ওই মহিলার ছিলই না। ওই মহিলাটা বাচ্চাটাকে এই কারণে নিয়ে এসেছিল যে ওকে যেন কেউ সন্দেহ না করে। এই জন্য খোঁজ নিতে হবে এই মহিলার। সালুকে স্যার, এর ব্যাপারে আপনার কি বলার আছে? সচিন, এর ঘাড়টা মোটকে দেওয়ার কারণে এর ঘাড়ের হাড়গুলো ভেঙে গেছে। আর যখন ও ত্বকের ওপর লিটমাস টেস্ট করলাম, তখন পেপারের রং নীল হয়ে গিয়েছিল। আর এটা শুধুমাত্র তখনই হয় যখন ত্বকের ওপর লবণ বেশি থাকে। ও, তার মানে এই লোকটা এমন কোনো জায়গাতে থাকতো যেখানে সমুদ্র আছে। ঠিক বলেছ সচিন, কারণ আমরা এর চামড়ার ওপর থেকে বিশেষ মাছের আঁশ পেয়েছি। তাহলে তো স্যার এই ব্যাপারটা একদম কনফার্ম হয়ে যাচ্ছে যে এই লোকটা সমুদ্রের আশেপাশেই কোনো একটা এলাকায় থাকতো। আরো একটা কথা, যখন তুমি মুম্বাই এয়ারপোর্টে নামলে অর্ণবের লাশের সঙ্গে, বলতে চাইছি কফিনের সঙ্গে, আচ্ছা তুমি কি তখন কিছুক্ষণের জন্য ওই কফিন থেকে দূরে সরে গেছিলে? অনেকটা দূরে চলে গেছিলে ওই কফিন থেকে? না স্যার, এক মুহূর্তের জন্য আমি কফিন ছেড়ে কোথাও যাইনি। কিন্তু কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ তুমি? স্যার, আমার মনে হচ্ছে ওই সময় কিছু একটা গন্ডগোল হয়েছিল। পরিষ্কার করে বলো, কি ব্যাপারে তুমি বলতে চাইছো? যখন আমি অর্ণবের বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন ড্রাইভার একটা নির্জন রাস্তার দিকে শর্টকাট নিয়েছিল। নির্জন রাস্তার দিকে শর্টকাট? হ্যাঁ। ওই হ্যাঁ হ্যাঁ কি, তারপরে কি হলো বলো? স্যার, যখন আমরা ওই নির্জন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স দেখাও। আরে গাড়ি কেন থামিয়ে দিলে দাদা? স্যার, চেকিং চলছে। পুলিশ আজকাল খুব সতর্ক হয়ে গেছে, যে কোনো জায়গায় যখন তখন চেকিং এর পোস্ট লাগিয়ে দেয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বংশী বলছি। হ্যাঁ, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আরে দাদা, কোথায় যাচ্ছো? কত টাইম লাগবে? টাইম তো লাগবেই। এত সময় লাগে কেন? আরে বললাম তো টাইম লাগবে, তুমি পেপার দেখাও। পেপার? আরে এটা অ্যাম্বুলেন্স, তো কেউ অ্যাম্বুলেন্সের পেপার চেক করে নাকি? আরে আমি এয়ারপোর্ট থেকে লাশ নিয়ে আসছি, এখানে কারোর ভাই আছে, কারোর ছেলে আছে। আপনাদের মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু নেই নাকি? আমরা বুঝতে পারছি, কিন্তু আমরাও বা কি করব? আমাদের হাত পা বাঁধা। উপর থেকে অর্ডার আছে যে একটাও গাড়ি বিনা চেক না করে ছাড়া যাবে না। আরে এটা তো কোনো সাধারণ গাড়ি না, এটা তো একটা অ্যাম্বুলেন্স। বলে দিলেই হলো, যেতে পারবে না? দেখো, বেশি ডায়ালগ দিও না, যাও গিয়ে সোজা অ্যাম্বুলেন্সে বসো, নইলে মানে কি? ডান্ডা দিয়ে তোকে মেরে এখন স্যার, এক মিনিট। শান্ত হয়ে যান স্যার, প্লিজ। স্যার, কথাটা বোঝার চেষ্টা করুন, প্লিজ স্যার। যাও যাও যাও। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, আপনি এবার গাড়ি চালান। যান আপনি, যত সব ঝামেলা। যা যা, তাড়াতাড়ি যা। দাঁড়াও। হ্যাঁ, ওই সুযোগে লাশটাকে উধাও করা হয়েছে। তার মানে স্যার এগুলো সব সাজানো? ঠিক বলেছ পঙ্কজ, ওদের সমস্তটা প্ল্যান করা ছিল। ওই দুটো গাড়ি হঠাৎ করে চলে আসা, ওই নির্জন এলাকায় একটা চেকপোস্ট থাকা, আর ওই চেকপোস্টে কনস্টেবলের সঙ্গে এই ড্রাইভারের ঝগড়া হওয়া, ওর সবকিছু প্ল্যান ছিল ওদের, যাতে বংশী গাড়ি থেকে বেরিয়ে আসে। তোমার দেখে অবাক লাগেনি ওরকম নির্জন এলাকায় একটা চেকপোস্ট দেখে? স্যার, যেরকম আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি এখানকার ব্যাপারে সেরকম কিছু জানি না, সেই জন্য। কোনটা কিসের জন্য? ওই জায়গাটা দেখাও আমাদের, যেখানে এই সমস্ত হয়েছিল। নাও বলো কোন জায়গায় হয়েছিল। স্যার, এখান থেকে একটু সোজা চলুন। স্যার, একটুখানি আগে স্যার, আরেকটু স্যার। স্যার স্যার স্যার, এখানে স্যার, একটু দাঁড়ান স্যার। স্যার, এখানেই স্যার।
এটাই কি সেই রাস্তা? হ্যাঁ স্যার, রাস্তাটা তো এটাই, কিন্তু কোনো চেকপোস্ট তো চোখে পড়ছে না। আর ওই দুটো কনস্টেবল, ওদেরকেও তো দেখতে পাচ্ছি না স্যার। কোথায় দেখেছিলে চেকপোস্টটা? ও চেকপোস্ট এইখানটায় ছিল স্যার। হ্যাঁ এইখানে। এখানে চেকপোস্টটা ছিল? হ্যাঁ স্যার। আর অ্যাম্বুলেন্স? স্যার অ্যাম্বুলেন্স এই জায়গাটা ছিল স্যার, এইখানে অ্যাম্বুলেন্স ছিল। এখানে অ্যাম্বুলেন্স ছিল। আর ওই দুটো গাড়ি? স্যার একটা গাড়ি অ্যাম্বুলেন্সের আগে ছিল, এইখানে স্যার। আর দ্বিতীয় নম্বর গাড়িটা স্যার অ্যাম্বুলেন্সের পিছনে ছিল, এখানে। বিনীত, একটা কাজ করো, হেডকোয়ার্টারে ফোন করে খোঁজ নাও যে এখানে কোনো চেকপোস্ট ছিল কি না। ইয়েস স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আচ্ছা, তাহলে তোমার কথা অনুযায়ী চেকপোস্ট ওদিকে ছিল, অ্যাম্বুলেন্স এদিকে ছিল, একটা গাড়ি পেছনে ছিল, তাই তো? হ্যাঁ স্যার। অ্যাম্বুলেন্সটা কি ঠিক এই জায়গায় ছিল? এই ঢাকনাটা কি ঠিক মাঝখানেই ছিল? অ্যাম্বুলেন্সের চারটে টায়ারের ঠিক মাঝখানে ছিল? হ্যাঁ প্রায়। মানে প্রায় মাঝখানেই ছিল, তাই তো? হ্যাঁ সেরকমই হবে। স্যার, হেডকোয়ার্টারে খোঁজ নিয়েছি স্যার। সেদিন এখানে কোনো চেকপোস্টের অর্ডার দেওয়া হয়নি। ওই দিন কোনো চেকপোস্ট বসানো হয়নি। শুনেছো তুমি? কোনো চেকপোস্ট এখানে বসানো হয়নি। বিনীত, এই নর্দমার ঢাকনাটা দেখছো? ওর কথা অনুযায়ী অ্যাম্বুলেন্সটা এখানে দাঁড়িয়ে ছিল, চারটে টায়ারের ঠিক মাঝখানে এই ঢাকনাটা ঢাকা ছিল। চারটে টায়ারের ঠিক মাঝখানে। কিছু বুঝতে পারছো? মানে স্যার, হ্যাঁ বিনীত, তার মানে হলো যে মাটির ওপরে ঝগড়া করার নাটক চলছিল চেকপোস্টের দুটো কনস্টেবল আর আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সঙ্গে, তাই তো? আর মাটির তলায় চলছিল লাশ বদল করার নাটক। ও, তো এইসব নাটক রচনা করা হয়েছিল এখানে? এক্স্যাক্টলি। এবার একটা কাজ করো বিনীত, আমাদের লোককে ডাকো আর এই ড্রেনের ঢাকনাটা খোলাও। এই ড্রেনের ভেতরে ঢুকে দেখতে হবে আছে কি এই ড্রেনের ভেতরে। এই ভাই শোনো। হ্যাঁ, এই লোকটাকে আপনি এই গ্রামে দেখেছেন কখনো? আপনি কি বলতে পারবেন এর বাড়িটা কোথায়? জানি না স্যার। না, ঠিক আছে, এক মিনিট, একটু এই ছবিটা দেখুন। এই লোকটাকে চেনো? এই ভাই একটু শোনো। এই আশেপাশের গ্রামে বৌদি, বৌদি শুনুন। কি খবর? খারাপ খবর স্যার, এখন অবধি কিচ্ছু জানতে পারিনি, মার খেতে খেতে বেঁচেছি। তাহলে এরকম কাজ করো কেন? স্যার, এই শহরের সমস্ত জেলেদের বস্তিতে খোঁজ করলাম, কিন্তু চন্দ্রর কোনো খোঁজ পেলাম না। স্যার, হতে পারে যে সে সমুদ্র সৈকত থেকে বেশ কিছু কিলোমিটার দূরে থাকে। না 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 না, থাকে তো সমুদ্রের ধারে কোনো বস্তিতে। ছোটে সালুকে বলেছিলেন না, চন্দ্রর শরীর থেকে আমরা অতিরিক্ত মাত্রায় নুন আর ওই মাছের আঁশ পেয়েছিলাম না? এই ভাই শোনো, এই এই লোকটাকে আগে কোথাও দেখেছো? না স্যার, আগে আমাদের এখানে এনাকে দেখিনি। আচ্ছা, দিদি ভাই, আপনি কি বলতে পারবেন এর বাড়িটা কোথায়? এই লোকটা? না বাবা, না। অদ্ভুত লোকজন এখানকার। হ্যাঁ, ঠিক করে হ্যাঁও বলছে না, নাও বলছে না। মনে হচ্ছে মৃত মানুষের ছবি দেখে এরা ভয় পাচ্ছে। না না, অন্য কোনো চক্কর আছে। ওই ছেলেটা এই ফটোটাকে হাঁ করে দেখছিল।
আমার মনে হচ্ছে এই চন্দ্র এই গ্রামেরই কেউ। কিরে টিঙ্কু, এত হাঁপাচ্ছিস কেন তুই? আরে পাকিয়া, চন্দ্রের বন্ধুরা এসেছে। কি? আর ওরা মৃত চন্দ্র ছবি দিকে জিজ্ঞাসা করছে আমি ওকে চিনি কিনা। মরে যাওয়া চন্দ্রের ছবি? এই চল তো দেখি। চলো চলো চলো। এ চন্দ্রকে কেন খুঁজছো তোমরা? দেখলে, বলেছিলাম না? তাহলে তোমরা চন্দ্রকে চেনো, এবার বলো চন্দ্র এখানে থাকে কোথায়? কেন বলবো আমরা? যখন চন্দ্রর ফটো তোমাকে দেখালাম তখন চিন্তা অস্বীকার করলে কেন? কারণ আমরা জানি তোমরা চন্দ্রের দলের লোক, আর ওকে খুন করার পরে আমাদের থেকে তোলা তুলতে এসেছো। আমাদের ঘাম ঝরানো অনেক টাকাই তোমাদেরকে দিয়েছি, আর একটা পয়সাও তোমরা পাবে না। চন্দ্র গেছে, হাপ্তাও গেছে, এবার তোমরাও যাও। দেখো, না আমরা চন্দ্রর বন্ধু, না টাকা নিতে এসেছি। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? ক্ষমা করবেন স্যার, চন্দ্র আর দলের লোকেরা আমাদেরকে এত জ্বালিয়েছে যে ওদের নাম শুনলেই আমাদের গায়ে রক্ত গরম হয়ে যায়। স্যার, আমাদের সব টাকা ওরা কেড়ে নিত, ও নরকেও ঠাই হবে না। ঠিক আছে, ওর বাড়িটা কোথায় দেখাও। আসুন স্যার, দেখাচ্ছি। হ্যাঁ, স্যার, এটাই চন্দ্রর ঘর। চেক করো, ঘরটাকে খুব ভালো করে চেক করো। আচ্ছা, একবার এদিকে শুনে যাও। চন্দ্রকে শেষবার কবে দেখেছিলে? স্যার এই 3 দিন আগে ওকে দেখেছিলাম, তার আগে প্রায় 1 মাস ধরে উধাও ছিল। স্যার, হ্যাঁ ফ্রেডি, এই জিনিসগুলো দেখুন। লাইট আর সাউন্ডের জিনিসপত্র। এই চন্দ্র কাজকর্ম কি করতো? ফিল্মে কোনো কাজ করতো নাকি? কোনো ফিল্মে তো নয় স্যার, জুহুতে নাটকের দল আছে, সেখানে লাইটার সাউন্ডের কাজ করতো। নাটকের দল? ওইখানে একলা থাকতো নাকি ওর সঙ্গে আরো কেউ থাকতো? ওই রাক্ষসটার সঙ্গে কে সংসার করবে স্যার, ও সম্পূর্ণ একাই থাকতো। আচ্ছা, এই ছবিটা দেখো তো। এই দুজন কখনো দেখা করতে এসেছিল ওর সাথে? স্যার, এরা তো ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু ওর সাথে সব 2 নম্বরই লোকরা দেখা করতে আসতো। স্যার, এর মধ্যে অস্ত্র রয়েছে। এই দেখুন স্যার। মাই গড, এই ফটোটা তো ঠিক সেরকমই যেটা বংশী আমাকে বলেছিল। ওই অপরিচিত মহিলা অর্ণবের সাথে ধাক্কা লাগে আর অর্ণব পড়ে যায়। মনে হচ্ছে এই ফটো ওই মহিলাই তুলেছে। স্যার, এটা তো ফটোর একটা প্রিন্ট আউট, তাই না? তার মানে হলো চন্দ্রকে এই ছবিগুলো কেউ পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু কে পাঠালো আর কেন? খুব পিছল এই জায়গাটা, সাবধানে। হ্যাঁ স্যার। এই টানেলটা কোথায় গিয়ে উঠেছে? স্যার, এই টানেল সোজা খিরাগেটে গিয়ে খোলে। হীরাগেট তো খুব ভিড়ভাট্টা এলাকা, তাই না স্যার? মানে অর্ণবের লাশটাকে ওই খিরা গেটের বাইরে নিয়ে যাওয়ার সাহস নিশ্চয়ই দেখাবে না। হ্যাঁ স্যার, হতে পারে যে অ্যাম্বুলেন্স আর অন্য গাড়িগুলো চলে যাওয়ার পর অর্ণবের লাশটাকে ওরা ওখান থেকেই বের করে নিয়েছে। লাশ? আরে এ তো অর্ণবের লাশ। এক মিনিট প্লিজ, প্লিজ তুমি পেছনে দাঁড়াও, আমাদেরকে আমাদের কাজটা করতে দাও। নিজেকে সামলে রাখো প্লিজ। আর একটু পেছনে যাও। হ্যাঁ, ওই পেছনটা গিয়ে দাঁড়াও। কিন্তু স্যার, অর্ণবের লাশ এখনো অবধি পচে গলে গেল না কিভাবে? ফ্রেডি, যখন লাশগুলোকে পোস্টমর্টম করা হয় তখন এমন এক কেমিক্যাল ভরে দেওয়া হয় যে লাশটা অনেকদিন পচে না। কিন্তু অর্ণবের পোস্টমর্টম তো সিলারোতে করা হয়েছিল। কিন্তু স্যার, এটা বুঝলাম না, এই অর্ণবের লাশটাকে চন্দ্রর লাশের সঙ্গে বদলানোর অর্থ কি? কোনো কারণ তো নিশ্চয়ই আছে এর পেছনে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, এই অর্ণবের পেটটা কি বাজেভাবে কাটা হয়েছে। স্যার,
পলিমার শিটের একটা টুকরো তাতে রক্ত লেগে আছে। পলিমার শিটের ওপর রক্ত? এর পেট কাটা হয়েছে? এর কোনো সম্পর্ক নেই তো? একটা কাজ করো, এই শিট আর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আপনার সন্দেহ ঠিক স্যার, কেমিক্যাল রং চেঞ্জ করছে। ভগবান মানুষকে কত সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, কিন্তু মানুষ নিজের সেই মস্তিষ্কের ব্যবহার কিরকম খারাপ কাজের জন্য ব্যবহার করছে। স্যার, অর্ণবের পেটটা কেন কাটা হয়েছিল? শুনলে না, তোমরা একদম বেহুশ হয়ে যাবে। আচ্ছা, এমন কি ব্যাপার? তারিকা বলো কি ব্যাপার? অর্ণবের পেটের মধ্যে থেকে নাইট্রোগ্লুকয়েডের অংশ পেয়েছি। নাইট্রোগ্লুকয়েড? এর ব্যবহার তো ডায়নামাইট বানাতে হয়, তাই না? আগে এবার বোঝা গেছে তো? আরে বাপরে, তার মানে অর্ণবের লাশের মধ্যে করে ডায়নামাইট ইন্ডিয়ায় নিয়ে আসা হচ্ছিল। স্যার, ওই শীট থেকে কিছু জানতে পারলেন? আসলে ওই সিটটার মধ্যে জড়িয়ে এই ডায়নামাইটটা এর পেটে রাখা হয়েছিল। যদি ডায়নামাইটকে অর্ণবের পেটের মধ্যে শীট দিয়ে জড়িয়েই স্মাগল করা হয়ে থাকে, তাহলে এয়ারপোর্টে কোনো এক্সরে মেশিনে সেটা ধরা পড়লো না কেন? এক্সট্রা ডিটেক্টরসও একটা মাত্রা অবধি কাজ করে। আর এই সিটটা একটা বিশেষ ধরনের সিট, এটাতে জড়িয়ে রাখা কোনো জিনিস এক্সরে করলেও দেখা যাবে না। কখনোই নয়? 99% নয় ফেডি, কেবল 1% চান্স আছে। যে এরকম ধরনের ডাইনামাইটের ব্যবসা করতে পারে তার কাছে 1% রিস্ক নেওয়া কোনো বড় ব্যাপার না। রাইট। এখন শুধু প্রশ্ন একটাই, এই ডায়নামাইট ইন্ডিয়াতে কে সাপ্লাই করলো এবং সেটা এখন কোথায় আছে? আমাকে এটা বলো, অর্ণবকে ওরা কেন মারলো? অর্ণবকে কেন মেরেছে? নিশ্চয়ই ওই অর্ণবের ডায়নামাইট স্মাগলিং এর সঙ্গে কোনো না কোনো কানেকশন আছে, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই ছিল। হ্যাঁ স্যার, সেটা তো ঠিকই। তা না হলে যে কোনো পথ চলতি মানুষকে এইভাবে মেরে তার পেটের মধ্যে ডায়নামাইট রেখে এইভাবে স্মাগলিং করতো না। প্ল্যানের প্রথম পার্ট শিলারোতে কমপ্লিট করেছে, দ্বিতীয়টা করেছে মুম্বাইতে, আর শুরু হয়েছিল ওই শপিং মল থেকে, যেখানে ওই মহিলা অর্ণবকে ধাক্কা মেরেছিল আর ওখানে ওর বুকে ওই সূঁচটা ঢুকিয়ে দিয়েছিল। স্যার, যাই হোক না কেন, এই মহিলাটি পেশাদার খুনি নিশ্চয়ই। সে জানতো বুকের ঠিক কোন জায়গাটায় আঘাত করলে অর্ণবের মৃত্যু হতে পারে। স্যার, সিলারো পুলিশ থেকে যা যা জানা ছিল জেনে গেছি। এই ডিভিডিতে সেই মুহূর্তের ফুটেজ আছে যে সময় অর্ণব শপিং মলে ছিল, আর এর মধ্যে আরো কিছু ইনফরমেশন আছে। ডিভিডিটা চালাও। স্যার। সিসিটিভি ফুটেজে বাচ্চাটার সঙ্গে যে মহিলা আছে তার নাম সুহাসিনী, আর একদিন আগে ওই শপিং মল থেকে কেনাকাটা করেছে। হোটেলে ডেলিভারি করা হয়েছিল, হোটেলের নাম হলো ডেলফি কেয়ার জংশন। সুহাসিনী ইন্ডিয়াতেই থাকতো। ওই সুহাসিনী 25শে এপ্রিল রাত্রিবেলায় দিল্লির জন্য রওনা হয়। সুহাসিনী 25শে এপ্রিল রাতে দিল্লির জন্য রওনা হয়েছিল, দিল্লির জন্য রওনা হয়েছিল। আর 25শে এপ্রিল দুপুর বেলাতেই ওই শপিং মলে ও অর্ণবের বুকে সূচ ফুটিয়ে দিয়েছিল। চলো দেখি। এক মিনিট পজ করো, এবার জুম করো। ওই দেখো, ওই সুহাসিনী ওদিক থেকে আসছে আর অর্ণবের সঙ্গে ধাক্কা লাগে। জেনে শুনে ধাক্কা মারে ও, যাতে ও ওর বুকে সূচটা বিধিয়ে দিতে পারে। স্যার, এই দেখুন, যখন অর্ণব মারা যাচ্ছিল সুহাসিনী তখন ওর ছবিও তুলেছিল আর ছবি চন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছিল।
যাতে মুম্বাইয়ের প্ল্যানিং শুরু করা যেতে পারে। শিলারোর ডক্টর যে অর্ণবের বডির পোস্টমর্টম করেছিল, মনে হয় ও জড়িত আছে এই সমস্ত প্ল্যানে, কারণ ওর সাহায্য ছাড়া অর্ণবের শরীরের পার্ট খুলে ডাইনামাইট ফিট করা এত সহজ কাজ নয়। হ্যাঁ স্যার, আমাদের এক্ষুনি সেখানকার পুলিশদের খবর দেওয়া উচিত, যাতে ওই ডাক্তারকে তারা ধরতে পারে। হ্যাঁ, আর এই সিসিটিভি ফুটেজ আর এই সমস্ত ইনফরমেশন দিল্লি পুলিশদের কাছে পাঠিয়ে দাও। জানা তো যাবে দিল্লিতে নামার পরে এই সুহাসিনী গেছে কোথায়। ইয়েস স্যার। আর ওই নাটকের গ্রুপ যেখানে এই চন্দ্র কাজ করত, ওখানে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে, প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে যেটা আমাদের ওই ডাইনামাইট স্মাগলিং গ্রুপে পৌঁছে দেবে। স্যার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার আর বাকি সবার ব্যাপারে খোঁজ নেওয়া উচিত আমাদের, যাতে আমরা জানতে পারি অর্ণবের লাশ গায়েব কি করে হলো। তোমার কি মনে হয় নিখিল, যে অ্যাম্বুলেন্সটা এখনো ওই একই রকম রেখেছে ওরা? ওই অ্যাম্বুলেন্সটা এতক্ষণে গ্যারেজে ঢুকে গেছে, হয়তো কোনো ভাঙা গাড়ির গ্যারেজে ঢুকে গেছে। যাও গিয়ে চেক করো, দেখো ওই অ্যাম্বুলেন্সটা ভাঙা গাড়ির গ্যারেজেই পাওয়া যাবে। স্যার, এটা 6 নম্বর এবং শেষ জাঙ্কিয়ার্ড এই শহরের। যদি এখানেও আমরা সেই অ্যাম্বুলেন্সটা খুঁজে না পাই তাহলে? আরে ফ্রেডি, দেখতে তো দাও। স্যার, যদি ওই অ্যাম্বুলেন্সটাকে টুকরো করে বাজারে বিক্রি করে দেওয়া হয়, তাহলে আমরা জানবো কি করে যে ওই কফিনটা বদলানো হলো কি করে? আচ্ছা, কি বলো তো, তোমরা ব্রেকফাস্টে কি খেয়েছো? ভালো ভালো চিন্তা করো, পাবো, নিশ্চয়ই পাবো। বি পজিটিভ। এই অ্যাম্বুলেন্স, স্যার ওই নাম্বারটাই, এটাই ওই অ্যাম্বুলেন্সটা। ভালো করে চেক করো। ও, তাহলে এটাই হলো অ্যাম্বুলেন্সের গুপ্ত দরজা। এখান থেকেই কফিনটাকে বাইরে বার করা হয়েছে। তার মানে ড্রাইভারের সাথে ওই দুজন ওয়ার্ড বয়ও জড়িত। আর নয়তো কি, সেই জন্যই তো বন্ধ অ্যাম্বুলেন্স থেকে কফিনটা বাইরে চলে গেল। কিন্তু স্যার, কফিন তো ঠিক যেরকমটি ছিল সেরকমই ছিল, একদম সিল্ড প্যাক, সোজা ওখান থেকে এসেছিল। তাহলে কফিনের মধ্যে লাশ বদল হলো কি করে? ফ্রেডি, ঠিক যেভাবে অ্যাম্বুলেন্সের মধ্যে গড়বড় আছে, ওই কফিনটার মধ্যে নিশ্চয়ই গড়বড় থাকবে। কফিনটাকে খুব ভালো করে চেক করতে হবে। সচিন? হ্যাঁ সচিন। ও, চন্দ্র যে থিয়েটারে কাজ করতো তার খোঁজ খবর পেয়ে গেছো? ভেরি গুড। জয়, যে রকমের ব্যাকগ্রাউন্ড তুমি আমাকে বানাতে বলছো না, ওই রকম ব্যাকগ্রাউন্ড আমি কেন, কেউই তোমাকে এত তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে না। এটা কিন্তু একদম ঠিক না। 1 মাস আগে যখন অর্ডার দিয়েছিলাম তখন তোমরা কিচ্ছু বলনি। এখন হঠাৎ করে যদি তোমরা না বলো তাহলে কি করে হবে? আমরা বলেছিলাম আমরা দেখবো, কিন্তু আমরা তো কোনো কথা দেইনি। দেখো, তোমরা কথার খেলাপ করছো। সবাই কথার খেলাপ করলেও সিআইডি কথার খেলাপ করে না। যতক্ষণ কেস সলভ না হচ্ছে আমরা চুপ করে বসে থাকি না। সিআইডি? কি হয়েছে স্যার? আপনারা সবাই তিমারি থিয়েটার গ্রুপের মেম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? চন্দ্র, যে তোমাদের সাথে লাইট আর সাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতো। ও তো মারা গেছে, কিন্তু ও কিভাবে মারা গেল আর কখন? মৃত্যু কিভাবে হয়েছে, কবে হয়েছে, তারই খোঁজ খবর করছি আমরা। এখন শুধু এটুকুই বলতে পারি, যে কফিনে অর্ণবের লাশ পাওয়ার কথা ছিল, সেই কফিনে আমরা চন্দ্রর লাশ পেয়েছি। স্যার, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। এ হচ্ছে অর্ণব। একে চেনো তোমরা? স্যার, একে তো আমরা প্রথমবার দেখছি। আপাতত এটা বলো যে চন্দ্র কেমন ছেলে ছিল, ওর ব্যাপারে কি জানো তোমরা? যতদূর আমি জানি এ খুব ভালো ছেলে ছিল। হ্যাঁ, আর সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকতো, কারোর সঙ্গে খুব একটা কথাও বলতো না। তোমরা ফিসফিস করে কি কথা বলছো? যা কিছু জানো পরিষ্কার করে বলো। সেরকম কিছু নয় স্যার, কিন্তু বুঝতে পারছি না যে কিভাবে আপনাকে বলি। মানে হলো, চন্দ্রর লাশ কফিনে পেয়েছিলেন তো? জানি না এটা কাকতালীয় না ষড়যন্ত্র, কিন্তু চন্দ্র গত মাসে আমাদের কাছে কফিনের মিস্ত্রির খোঁজ করছিল। কফিন বানানোর ব্যাপারে? কিন্তু কেন? স্যার, আমরা আর্ট ডিপার্টমেন্টের লোক তো, তাই হয়তো আমাদেরকে জিজ্ঞাসা করেছিল।
আচ্ছা, তোমাদের এই কথাটাতে সন্দেহ হয়নি একজন লাইট সাউন্ড ডিপার্টমেন্টের লোক কফিন বানাবার লোকের কথা জিজ্ঞাসা করছে? হ্যাঁ স্যার, আমরাও তো একটু অবাকই হয়েছিলাম, কিন্তু আমরা ওকে কফিন মিস্ত্রি নাম্বার দিয়ে দিয়েছিলাম। তারপর কি ও তার কাছে গিয়েছিল? তা তো জানি না স্যার, কিন্তু কিছুদিন পরে ওই কফিনের মিস্ত্রি 2 সপ্তাহের জন্য সিলারও গেছিল। অদ্ভুত ব্যাপার স্যার, একজন কফিন যে বানাচ্ছে তার কাছে এত টাকা কি করে আসতে পারে যে 2 সপ্তাহের জন্য বিদেশে চলে গেল, তাও আবার সিলারও। মনে হচ্ছে ও সিলারও গিয়েছিল কফিন বানাবার জন্য। যে লোকটি ওকে টাকা দিয়েছিল ওর জন্যই গিয়ে থাকবে। বুঝতে পেরেছো না? আচ্ছা, ওই কফিন বানাবার লোকটার অ্যাড্রেস আর নাম্বার দাও তো। শালুকে, এটা হলো সেই অ্যাম্বুলেন্স যেটাতে অর্ণবের লাশ নিয়ে এসেছিল এই কফিনে করে। আর এটা হলো ওই শর্টকাট রাস্তা, যে রাস্তায় ওরা নকল চেকপোস্ট বানিয়েছিল, নকল চেকপোস্ট। আর এটা হলো ওই ড্রেনের ঢাকনা। এবার দেখবে, এবার এসে দাঁড়িয়ে পড়বে, দেখো এইভাবে ড্রেনের ঢাকনাটা ঠিক গাড়ির মাঝখানে। আরে ভাই, এসব আমি জানি। এই ছবি দেখানোর কারণটা কি? আমি তোমাকে বোঝাতে চাইছি, তার মানে হলো আমার মাথায়ও যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি একটু মন দিয়ে শুনবে? হ্যাঁ, এবার দেখো, যেমন এটা তুমি জানো এটা কফিনের বেস মানে তলার দিক। এর ওপরে আছে 9টা বোল্টস, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বোল্ট আছে। আয়রন বোল্টস? হ্যাঁ, আয়রন বোল্টস। আর এটা হলো একটা ইলেকট্রোম্যাগনেট। এবার দেখো, যেই এই ইলেকট্রোম্যাগনেটটা আমি এই বোল্টে আটকাবো, এই বেসটা ওপরে উঠে আসবে। দেখেছ কি হলো? এটা হলো থিওরি। এবার তোমাকে বলছি ওখানে কি হয়েছিল। দেখো, যেই অ্যাম্বুলেন্সটা ওই ড্রেনের কাভারের সামনে এসে দাঁড়ায়, ড্রেনের ভেতর থেকে 2টো লোক বাইরে আসে চন্দ্রর লাশটাকে নিয়ে ড্রেনের তলা থেকে। তারপর ওরা এই ইলেকট্রোম্যাগনেটটা অ্যাম্বুলেন্সে ফ্লোরে আটকে দেয়। হলো কি, যে এই ইলেকট্রোম্যাগনেটটা দিয়ে অ্যাম্বুলেন্সের ফ্লোরিং, তারই সাথে সাথে এই কফিনের তলাটা, এই বেসটা, আর তার উপরে যে অর্ণবের লাশটা শোয়ানো ছিল সেটা, এই তিনটে নিচে চলে আসে, অ্যাম্বুলেন্সের থেকে আলাদা হয়ে যায়। আর তখনই ওই লোকরা অর্ণবের লাশটাকে পাশে সরিয়ে চন্দ্রর লাশটা শুইয়ে দেয়। আর তারপরে একদম ঠিকঠাক ভাবে ওই ফ্লোরের সঙ্গে এই কফিনের বেস আর অর্ণবের লাশের জায়গায় চন্দ্রর লাশটা, এই তিনটে জিনিস ওপর থেকে অ্যাম্বুলেন্সে ফিট করে এরা। ও, তাহলে এই ব্যাপার। প্রচুর বুদ্ধি লাগিয়েছে একটা খুন করতে। অর্ণবের খুন করলো দূর সীমানায়, আর তার লাশ আমরা পেলাম এখানকার নর্দমায়। সেটাই তো। হ্যাঁ বলো পঙ্কজ। সুভাষিনী দিল্লি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরেছে, কিন্তু গেল কোথায়? স্যার, ওই ট্যাক্সি ড্রাইভারটা সুভাষিনী দেবীকে এই পর্যন্ত নিয়ে এসেছিল। এই যে। আচ্ছা শুনুন, আচ্ছা এই কি সুহাসিনী? হ্যাঁ স্যার। ইনি এখানে আপনাদের সোসাইটিতে থাকেন? হ্যাঁ স্যার, এই সোসাইটির বাংলো নাম্বার 102-তে থাকে। বাংলো নম্বর 102-এ থাকে? হ্যাঁ স্যার, কিন্তু ও এখন বাড়িতে নেই, ওনার ভাই আছে। ওনার ভাইও আছে নাকি? উনি ভাই কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ ওনার বাড়িতে একটা লোক রয়েছে। আচ্ছা, এই মহিলার ব্যাপারে আর কিছু তুমি বলতে পারো? উনি খুব একটা কারোর সাথে কথা বলতো না, আর মাসে 15 থেকে 20 দিন বাড়ির বাইরেই থাকতেন। আচ্ছা, তাহলে এটা বলুন, ওর বাচ্চার খেয়াল কে রাখতো? না স্যার, ওনার তো কোনো বাচ্চাই নেই। তার মানে স্যার, আপনার আন্দাজই সত্যি হলো, ওই বাচ্চাটা এই মহিলার আদৌ নয়। কোথায় 102 নম্বর বাংলো? স্যার আপনি এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে ঘুরে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। কে এসছে? আরে বলবে তো কে? সুভাষী দেবী আপনার জন্য পার্সেল পাঠিয়েছে, দরজা খুলুন আর নিয়ে নিন।
কোথায় পার্সেল? ভাঙা গ্যারেজে। কেন রেখেছো অ্যাম্বুলেন্সটা ভাঙা গ্যারেজে? কোন অ্যাম্বুলেন্স? ওই চমৎকার অ্যাম্বুলেন্সটার ড্রাইভার তুমি, তাই না? কোন চমৎকার অ্যাম্বুলেন্সের কথা বলছেন আপনারা? আর আপনারা কারা বলুন তো? সিআইডি। সিআইডি? এগুলি গুলি করে দেবো কিন্তু। এই বাজরামি করছিস? বন্দুকটা ফেলে দে। এদিকে আয়। বল। স্যার আমি কিছু করিনি স্যার, আর আমি তো কোনো খুনও করিনি স্যার। আমি তো শুধু অ্যাম্বুলেন্সটা নর্দমার ঢাকনার ওপরে এসে দাঁড় করিয়েছিলাম। আমি কোনো দোষ করিনি স্যার, দোষী তো সুহাসিনী। যদি হতে হয় ওকে গিয়েই ধরুন না। ওকে তো আমরা ধরবই, আগে তোকে তো একটু বুঝে নি। আমি কিছু করিনি স্যার, আমার কোনো দোষ নেই। দয়া, একে বুঝিয়ে দাও। কিছু করিসনি তুই? না স্যার। বলছি স্যার, বলছি। এবার মাথা কাজ করছে? এদিক নিখিল, বাড়িটাকে ভালো করে সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার স্যার, আমি এইচএম হসপিটালে কাজ করি স্যার। আপনি চাইলে ওখানে গিয়ে খোঁজ করতে পারেন। ওই দুটো গাড়ির ড্রাইভার আর ওই ওয়ার্ড বয় তোমার সঙ্গে ও মিলিত ছিল তো এই প্ল্যানে? স্যার আমাকে চন্দ্র টাকার লোভ দেখিয়ে বলেছিল অ্যাম্বুলেন্সটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যেতে। তারপর থেকে চন্দ্র গা ঢাকা দিয়েছে স্যার। চন্দ্র গা ঢাকা দেয়নি, ওকে কেউ খুন করে দিয়েছে। অর্ণবের লাশটা কফিন থেকে বের করে ওর লাশটা সেখানে ঢোকানো হয়েছে। হ্যাঁ, আর লাশ? কি চন্দ্রর খুন হয়ে গেছে? হ্যাঁ খুন হয়েছে, আর ওর খুনে তুমিও জড়িত আছো। না স্যার, না স্যার, আমাকে সুহাসিনী টাকা দিয়ে বলেছিল এই বাড়িতে থাকতে। যতক্ষণ আমি না বলবো তুমি এই বাড়ি থেকে বেরোবে না। সুভাষিনীও তো এসেছিল এই বাড়িতে, কোথায় সে? হ্যাঁ এসেছিল স্যার, মুম্বাইতেই আছে, কিন্তু মুম্বাইতে কোথায় আছে সেটা আমি জানি না স্যার। সুভাষীর বিভিন্ন রকমের ছবি। ইনভিটেশন কার্ড। স্যার ওদিক থেকে এটা পেয়েছি। স্যার এই দেখুন কি খুঁজে পেয়েছি। স্যার সুভাষীর অনেক ধরনের ছবিও পেয়েছে স্যার। তিমারি থিয়েটার গ্রুপ, সুহাসিনীর আলাদা আলাদা ড্রেসে ফটো তোলা হয়েছে। তার মানে হলো তিমারি থিয়েটারে অভিনেত্রী হয়ে সুহাসিনী চাকরি করছে। স্যার এটা তো ওই নাটকের দল না যেখানে অভিজিৎ আর সচিন গিয়েছিল চন্দ্রের ব্যাপারে খোঁজ করতে? হ্যাঁ দা, এটাই সেই তিমারি থিয়েটার গ্রুপ। মনে পড়ছে তোমার? ওই ফটোতে ওই ইনভিটেশন কার্ডের ওপরের পার্টটা রয়েছে তিমারি থিয়েটার গ্রুপের। হ্যাঁ স্যার, এটা তো সেই ইনভিটেশন কার্ড। হ্যাঁ দা, অভিজিৎকে ফোন করে বলো যে সুহাসিনীকে এই তিমারি থিয়েটার গ্রুপেই পাওয়া যাবে। তিমারি থিয়েটার গ্রুপ। কেতন বাবু বলুন। আপনি সেই বিখ্যাত কফিন বানাবার কারিগর না? বলুন কোন সাইজের কফিন বানাতে চান আপনারা, আর কার জন্য? অ্যাকচুয়ালি কফিনটা আমাদের সিলারোতে পাঠাতে হবে। সিলারো? আমি ঠিক বুঝলাম না। সিলারোতে তো আপনি গিয়েছিলেন। এসব কি বলছেন? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আর সত্যিটা কি? দেখুন কেতন বাবু, আমরা সব কিছু জানতে পেরে গেছি। আপনার এতেই ভালো হবে যা কিছু আপনি জানেন সত্যি সত্যি আমাদের বলে দিন। যদি আপনাকে ব্যুরোতে নিয়ে যাই তাহলে আপনার বাকি হাড়গোড়গুলো কিন্তু আর আস্ত থাকবে না। তার কোনো দরকার হবে না স্যার, আমি সব খুলে বলছি। চন্দ্রই আমাকে কফিন বানাতে বলেছিল, আর সিলারও যেতে বলেছিল। একা গিয়েছিলেন আপনি নাকি চন্দ্রর সাথে গিয়েছিল? না স্যার, আমি একলাই গিয়েছিলাম। ওখানে গিয়ে কি হলো? ওখানে আমাকে একটা ঘরে রাখা হয়েছিল, আর আমাকে কিছু স্কেচ দেওয়া হয়েছিল, আর সেগুলো দেখেই আমি একটা কফিন বানাই। পেন্সিল দিয়ে বানানো স্কেচ? কে দিত ওখানে আপনাকে এগুলো? কেউ দিত না স্যার, কোরিয়ারে আসতো একটা খামের ভিতর। কুরিয়ারে? ওই স্কেচগুলো আছে আপনার কাছে? হ্যাঁ আছে স্যার, এই দেখুন স্যার। হোটেল ডেলফি, এয়ার জাংশন, এটা তো সেই জায়গাটা যেখানে সুভাষিনী থাকতো। সুভাষিনী, একবার তো ওনার সাথে দেখা করতেই হবে। কোথায় তুমি? আমাকে এখানে কেন ডেকেছো? কি চাও তুমি? তুমি জানো সিআইডি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, দেখা যাচ্ছে না কেন? কোথায় তুমি? তুমি আছো তো এখানে?
তুমি কি সত্যিই ওখানে ডায়নামাইট? আরে সুহাসিনী, মাই গড, স্যার একে তো পেটে আঘাত করা হয়েছে। কি করে হলো? কে করলো? কে ছিল লোকটা? ও ওই লোকটা কে? কে সেই লোক? ডায়নামাইট। ডায়নামাইট? কোথায় 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 ডায়নামাইট? আপনারা সুহাসিনী, স্যার বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে। আমাদেরকে বলছিল আর বি। স্যার আবার বিউরোতে ডায়নামাইট? মাই গড, হতে পারে। ওকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করো। স্যার এসিপি স্যার আর সবাইকে খবর দিয়ে দাও, বিউরোতে ডায়নামাইট হতে পারে। হ্যালো স্যার। বোম? মাই গড, জয় তুমি তুমি বোম লাগিয়েছো বিউরোতে? হ্যাঁ আমি জায়গা জায়গাতে বোম লাগিয়ে দিয়েছি। আধা ঘন্টার মধ্যে পুরো বিউরো উড়ে যাবে। পাগল হয়ে গেছো তুমি? দুটো সিকিউরিটি ক্যামেরা বিউরোর ভেতরে বোম ফিট করেছো ডায়নামাইট? তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। দাঁড়াও, এই যে, ফোকাস! হ্যালো বম স্কোয়াড, এসিপি পদ্মমান হিয়ার। সিআইডি বিউরোতে কেউ বোম লাগিয়েছে, আধ ঘন্টার মধ্যে ফেটে যেতে পারে। তাড়াতাড়ি ইয়া। পঙ্কজ তাড়াতাড়ি, ছোটা তাড়াতাড়ি। আমি স্যারকে একটা ফোন করে দিই। গাড়ি তাড়াতাড়ি চালা পঙ্কজ, আরো তাড়াতাড়ি। এই জয় তো পুরো পাগল হয়ে গেছে। যেইভাবে গাড়ি চালাচ্ছে দেখে মনে হচ্ছে যে নিচে তো মরবেই, আমাদের সাথে নিয়ে ডুববে। ও যেন কিছুতেই আমাদের হাত থেকে পালাতে না পারে। তুই বম দিয়ে বিউরো ওড়াবি? হ্যাঁ, তোর খেলা শেষ হয়ে গেছে জয়। তোর লাগানো ডায়নামাইট গুলো ডিফিউজ করা হয়ে গেছে। তুই কি ভেবেছিলি অর্ণবকে মেরে লাশের মধ্যে ডায়নামাইট লুকিয়ে নিয়ে আসবি আর কেউ সেটা জানতে পারবে না? কি? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে জয়। তুই অর্ণব আর চন্দ্রকে খুন করেছিস, আর সুহাসীকে মারার চেষ্টাও তুই করেছিস। নাটক কোম্পানিতে কাজ করার নাটক করিস তুই। তোর আসল কাজ হলো অস্ত্রের চোরাচালান, লোককে খুন করা। খুন করা আমার পেশা নয়। তাহলে তুই অর্ণবকে কেন মারলি? অর্ণব আমাদেরই লোক ছিল, কিন্তু যখন ও দল ছাড়ার কথা বললো তখন ওকে মারতেই হলো। আর চন্দ্রকে খুন কেন করলি? অর্ণবের লাশ থেকে ডায়নামাইট বের করতে হতো, আর আর কফিনে কারো না কারো লাশ রাখতেই হতো। সেই জন্য চন্দ্রকে মারতেই হলো। অনেক ঘৃণ্য কাজ করিস তুই। অস্ত্রের চোরাচালান, দুটো খুন করেছিস তুই। তোর তো ফাঁসি হবে।